সকলকে স্বাগত। আমরা আজ এসএলএসটি 2025-এর যে প্রশ্ন, সেই প্রশ্নের আমরা জানি 4টে সিরিজ। তার মধ্যে আমরা এ সিরিজটা নিয়ে চর্চা করছি। বাকিদের যার যে প্রশ্নপত্র প্রশ্ন অনুসারে একটু মিলিয়ে নিতে হবে। তাহলে আমরা এ সিরিজ অনুসারে যে প্রশ্ন পাচ্ছি তার প্রথম প্রশ্নটা এরকম আছে, মাতা ওয়াহ ভোজ্যম দদাতি। প্রথমে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া ভালো যে এখানে আমরা ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েই চর্চা করব এবং সেগুলোর উত্তর কেন হলো এবং কোনটা হবে সেটা নিয়ে চর্চা করব। তাহলে সেখানে আমাদের প্রথম যে প্রশ্ন, মাতা ওয়াহ ভোজ্যম দদাতি, এই প্রশ্নে ওয়াহার তলায় দাগ দেওয়া হয়েছে এবং অপশন দেওয়া হয়েছে ইউষ্মান হবে, ইউষ্মভ্যম, ইউষ্মাকম, ইউষ্মাভিহি। যুষ্মৎ শব্দে দ্বিতীয়ার বহুবচনে ইউষ্মান, চতুর্থীর বহুবচনে ইউষ্মভ্যম, ষষ্ঠীর বহুবচনে ইয়স্মাকম, আর তৃতীয়ার বহুবচন ইয়স্মাভিহি। তাহলে দদাতি আছে, তাহলে কাকে দিচ্ছে? না তোমাদেরকে দিচ্ছে। তাহলে এখানে সবগুলোই বহুবচন আছে, তাই কোনো সমস্যা নেই। আর বহ এখানে তাহলে আমাদের কোনটা হবে? তাহলে দদাতি এই অর্থে এখানে সম্প্রদান হবে। সম্প্রদানে চতুর্থী হয়, আর চতুর্থী রূপ হচ্ছে ইউষ্মভ্যম। তাই আমাদের বি অ্যান্সার হবে, বহ এর উত্তর হলো ইউষ্মভ্যম। ইউষ্মানও নয়, ইউষ্মাকম, ইউষ্মাভি, এটা কোনোটাই হবে না। তারপরে আমরা ব্যাকরণের প্রশ্ন পাচ্ছি, এই দিক থেকে আমরা একদম 4 নম্বর এসে পাচ্ছি, সমযুক্ত কর্তা এই স্থলে সন্ধিযুক্ত রূপটি হলো। তাহলে এখানে সংকর্তা অনুসার দিয়ে একটা রূপ আছে, সমকর্তা কোনো পরিবর্তন হয়নি, সংকর্তা উয়া দিয়ে একটা রূপ আছে, আর সংস্কর্তা অনুনাসিক স ক তয়রে পাকা। এখানে আমাদের এই যে সংকর্তা অথবা এই যে সংকর্তা উয়া দিয়ে অথবা অনুসার দিয়ে যে রূপটা আছে সেটা দেখে আমাদের মনে হবে যে এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে, কিন্তু আসলে এই দুটো আমাদের হবে না। আসলে আমাদের উত্তর হবে, তাহলে এই দুটো আমাদের হচ্ছে না। আর এটা তো এখানে তো যে বি যেটা আছে সেটা তো আমার উত্তর সন্ধি হয়নি। তাহলে উত্তর আমাদের হবে ডি অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? ডি। তাহলে কেন ডি তে অ্যান্সার? এই কারণেই হবে, উত্তর আছে সংস্কর্তা সংযুক্ত কর্তা এই অবস্থাতে সমস্যুটি সূত্র দিয়ে রু হয়, এবং সেখানে আমরা জানি যে দুটো আমাদের সূত্র আছে, পত্রানুনাসিক পূর্বস্য তু বা, আর অনুনাসিকাত পর অনুস্বার, আর অনুসার দিয়েও রূপ হয়, আর অনুনাসিক দিয়েও চন্দ্রবিন্দু দিয়েও রূপ হয়। ওর জন্য সংস্কর্তা অনুনাসিক দিয়ে আছে, অনুসার দিয়েও যদি থাকতো দন্ত্যস্য মাস্ট থাকবেই। যেমন আমরা সংস্কৃতমে পাই সংযুক্ত কৃতম, সেখানে যেমন অনুসার দিয়েও যেমন পাই, যদি কেউ অনুনাসিক দিয়ে চন্দ্রবিন্দু দিয়ে লিখে তাহলেও ভুল নয়। তাই এখানে 4-এর উত্তর হবে ডি, সংস্কর্তা। এখানে মাল্টিপল সূত্র লাগে, এটা আসলে রুত্ব সন্ধির মধ্যে আসে। তারপরে আমাদের আসছে অপারা ভগবানস্য মহিমা। অপারা ভগবানস্য মহিমা, এই বাক্যটার শুদ্ধ রূপ কি হয়? তাহলে প্রথমেই আমরা যে অপশন পাচ্ছি, অপারহ ভগবতঃ মহিমা, অপারা ভগবতঃ মহিমা, অপারহ ভগবানস্য মহিমা, অপারম ভগবানস্য মহিমা। তাহলে যেখানে ভগবানস্য রূপ আছে সি আর ডি, এই দুটো কোনোভাবেই হবে না, কেন ভগবানস্য রূপই হয় না। সেখানে কি হয়? ভগবত শব্দের ভগবতঃ রূপ হয়। তাহলে এখন হচ্ছে হলে এ হবে, না হলে বি হবে। মহিমা শব্দ যে মহিমন শব্দ, সেটা পুংলিঙ্গ শব্দ, তাই অপারহা হবে। তাই অপারা ভগবতঃ মহিমা এটাও ঠিক নয়। তাই আমার অ্যান্সার হলো এ, অপারহ ভগবতঃ মহিমা। এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তারপরে আমাদের নেক্সট ব্যাকরণের প্রশ্ন আসছে, ধৈ ধাতুর বিধিলিং মধ্যম পুরুষ এক বচনে রূপটি হলো। ধৈ ধাতুর বিধিলিং লকারে মধ্যম পুরুষের এক বচনে কি রূপ হয়? অপশন আছে ধ্যায়েহে, ধ্যায়েত, ধ্যায়েতা, ধ্যায়েয়ুহু। তাহলে যদি আমরা খেয়াল করে দেখি মধ্যম পুরুষ এক বচনের রূপ হবে আমাদের ধ্যায়েহে, এটাই অ্যান্সার হবে। কেন হবে? কারণ ধ্যায়েত হচ্ছে প্রথম পুরুষ এক বচনের রূপ, আর ধ্যায়েত এটা হচ্ছে একদম মধ্যম পুরুষ বহু বচনের রূপ, আর ধ্যায়েয়ুহু এটা হচ্ছে প্রথম পুরুষ বহু বচনের রূপ। তাই মধ্যম পুরুষের এক বচন বেধিং লকারে ধ্যায়েহে এই রূপটাই হবে। তাই সাতের আমার ধ্যায়েহে। তারপরে আসছে কুটিলাম ব্রজাতি, এর
এক কথায় প্রকাশিত রূপটা কি হবে, মানে এক কথায় ইয়ং প্রত্যয় যোগ যোগ করে কি রূপটা হবে। তাহলে প্রথম অপশন দিচ্ছে বম্ভ্রাম্যতে, জঙ্গম্যতে, বাব্রজ্যতে, ববরাজ্যতে। তাহলে দেখো এখানে ভ্রম ধাতু থেকে রূপটা হয় যে বম্ভ্রাম্যতে, তাহলে এটা তো কোনোভাবেই হবে না, কারণ এখানে ধাতুটাই বলেছে ব্রজ ধাতু। তাহলে এটা তো আমার হচ্ছে না। জঙ্গম্যতে গম ধাতুর রূপ, সেটাও হবে না। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে বাব্রজ্যতে হবে না বব্রাজ্যতে হবে। তাহলে এই রূপটা হয় বাব্রজ্যতে। তাহলে আমার আটের সি, কুটিলম ব্রজতি বাব্রজ্যতে। তারপরে আমার কি আসছে, তারপরে আসছে অদস শব্দের ক্লিবলিঙ্গে দ্বিতীয়ার বহুবচনের রূপটি হলো অমুনি, 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 অমুনি। মানে এখানে দীর্ঘ ইকার আছে, এইখানে যে রূপটা হবে সেটা যে এ এর রূপটা হবে। এই কোন রূপগুলোই, বাকি রূপগুলো কিন্তু আমাদের হবে না। তাহলে অদস শব্দের আমাদের কি রূপ হয়, অদহ, অমুনি, অমুনি। তাহলে এখানে অমুনি এই দীর্ঘ উকারটা হবে। ওর জন্য আমরা যখন শব্দরূপ মুখস্থ করতে বলি তখন আমরা বলি দীর্ঘের দীর্ঘ উচ্চারণ করো, হ্রস্বের হ্রস্ব উচ্চারণ করো। অদহ, অমুনি, অমুনি। তাহলে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের কিন্তু এখানে সন্দেহ হবে না যে আমার হ্রস্ব উকার হবে না দীর্ঘ উকার হবে। তাহলে এখানে দীর্ঘ উকারই হবে। তাই আমার 10-এর অ্যান্সার হয়ে গেল এ। তারপরে আমার আসছে বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে কোন বিভক্তি হয়। তাহলে এখানে বলে যে বহুর মধ্যে একটির উৎকর্ষ বা অপকর্ষ, তার মানে এক কথায় বহু মানে সমষ্টির থেকে একটা অংশকে আলাদা করছে। তার মানে এটা হচ্ছে যথেষ্ট নির্ধারণম সূত্রের অর্থটা, বাংলা অর্থটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে যথেষ্ট নির্ধারণম সূত্রের দ্বারা কি বিভক্তি হয়, তাহলে যথেষ্ট নির্ধারণম সূত্রের দ্বারা আমরা জানি কবি নাম কালিদাস শ্রেষ্ঠ অথবা কবিসু কালিদাস শ্রেষ্ঠ। তাহলে সেখানে ষষ্ঠী হয় অথবা সপ্তমী হয়। তাহলে এখানে আমাদের পঞ্চমী ষষ্ঠীও হবে না, পঞ্চমী সপ্তমী হবে না, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী হবে না, শুধু অ্যান্সার হবে আমাদের ষষ্ঠী সপ্তমী। তাহলে 11 বি। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন আসছে হেতু অর্থে কোন কোন বিভক্তি হয়। দ্বিতীয়া তৃতীয়া, দ্বিতীয়া পঞ্চমী, তৃতীয়া পঞ্চমী, তৃতীয়া পঞ্চমী ষষ্ঠ, ষষ্ঠী। তাহলে এখানে হেতু অর্থে বিভক্তি দ্বিতীয়া কি হেতু অর্থে হয়, হয় না, তাই এখানে কোনো প্রশ্নই নেই। এখানেও দ্বিতীয়া হয় না, তাই বিয়েটাও বাদ চলে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তৃতীয়ার পঞ্চমী অথবা তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী। তাহলে এখানে দেখলে তৃতীয়ার পঞ্চমীতে দুটোতেই কমন আছে, ষষ্ঠী হয় কি হয় না এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেখানে হেতু শব্দের যোগে কি আছে, ষষ্ঠীর বিধান আছে। সর্বনাম্নঃ তৃতীয়া চ এটা আছে, ষষ্ঠী হেতু প্রয়োগে এটা আছে। কিন্তু হেতু অর্থে বিভক্তি কার দ্বারা হয়, কোন কোন বিভক্তি হয়, তৃতীয়া আর পঞ্চমী। তৃতীয়া হচ্ছে হেতু সূত্রের দ্বারা, আর পঞ্চমী অকর্তরে ঋণে পঞ্চমী ভাষা গুণে অস্ত্রিয়াম, এই দুটোর দ্বারা হয়। তাহলে অ্যান্সার হবে আমার সি, এরো সি। তারপরে আসছে নিম্নলিখিতের মধ্যে কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ। চক্রপাণি, নীলোৎপলম, চতুর্যুগম, মাতা পিতর। চক্রপাণি এটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস, চক্র পাণু ইয়স্য সহ। চতুর্যুগম চতুর্নাম যুগানাম সমাহারः, এটা হচ্ছে আমার দ্বিগু সমাস, সমাহার দ্বিগু। মাতা চ পিতা চ মাতা পিতরো দ্বন্দ্ব সমাস। তাহলে নীলম উৎপলম নীলোৎপলম, তাহলে আমরা 14 বি করব। ঠিক। এরপরে আসছে রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের রূপটি কি। 1 নম্বর অপশন দিয়েছে রোহিতি, 2 নম্বরে অপশন রোহিতা, সি তে অপশন দিয়েছে রোহিতি, আর ডি তে অপশন দিয়েছে রোহিণী। তাহলে এখানে যদি দেখা যায় এই যে রোহিত শব্দের যে স্ত্রী প্রত্যয় বিধায়ক যে সূত্রটি আছে সেটা হচ্ছে বর্ণাদ অনুদাত্তা তোপধাত্ত নাহা। বর্ণবাচক কালার, কালার বাচক যদি কোনো রোহিত মানে লাল যদি শব্দ হয় আর তার উপধাতে যদি ত থাকে তাহলে সেখানে তয়ের জায়গায় ন হয় আর সেখানে গিপ প্রত্যয় হয়। তাহলে এখানে রোহিতি মনে হবে মানে রোহিণী হবে, তার কারণে এখানে দন্তটা মূর্ধন্য ন হয়ে যায়। তাহলে এই ডিটা কোনো সমস্যা নেই, ডিটা হবেই। কিন্তু এখন সমস্যার বিষয় হলো বর্ণাদ অনুদাত্তা তৌপধাত্ত নাহা এই যে সূত্রটা আছে তার দ্বারা গিঁপটা বিকল্পে হয়। তাই যেই পক্ষে গিঁপ হয় না সেই পক্ষে টাপও হয়, তার ফলে রোহিতা এই রূপটাও ঠিক হয়।
তাই এই যে প্রশ্নটা আছে রোহিত শব্দের স্ত্রীলিঙ্গের রূপটি হলো, এখানে যদি কেউ বি অপশন করে সেটাও ঠিক, ডি অপশন করে সেটাও ঠিক, কোনোটাই ভুল বলা যাবে না। তাই এখানে যদি একটা উভয়ম অপশন থাকতো তাহলে প্রশ্নটা মনে হয় যথার্থ হতো। কিন্তু এখানে যাই হোক, এর উত্তর 15 কিন্তু বিও ঠিক, ডিও ঠিক, কারণ এটা হয়। তোমরা সিদ্ধান্ত কৌমুদী খুলেও দেখে নিতে পারো, সেখানে একদম বর্ণাদ অনুদাত্তাৎ অনুদাত্তাৎ উপধাত্ত নহ সূত্রে লোহিতা লোহিনী, রোহিতা রোহিণী এই রূপগুলো দেওয়া আছে। তাই এখানে কিন্তু বি অথবা ডি যেটাই করা হবে না কেন দুটোই কিন্তু ঠিক অ্যান্সার। 16 প্রশ্ন আসছে, 8টি জানালায় দীপ জ্বলছে। তাহলে এই বাক্যটা সংস্কৃতে অনুবাদ করলে কি হবে? তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে সবগুলোতেই গবাক্ষেষু দীপাহা প্রজ্বলন্তি, এই জায়গাটাতে কোনো চেঞ্জ নেই, তার মানে সব বাক্যগুলোতেই কি আছে? একই আছে। সমস্যা কাকে নিয়ে? অষ্টকে নিয়ে। তার মানে এক কথাই প্রশ্নটা যদিও অনুবাদ বলছে, কিন্তু আসলেই মানে প্রশ্নটার তাৎপর্য হচ্ছে যে অষ্ট শব্দে সপ্তমী বিভক্তি করলে রূপটা হবে কি? অষ্টেষু হবে, অষ্টেষু হবে, অষ্টাসু হবে, না অষ্টাসু হবে? তাহলে আমরা নর্মালি সকলেই জানি অষ্টসু অথবা অষ্টাসু, এই দুটো রূপ হয়। তাহলে অষ্টাসু এখানে আছে, তাই আমার অ্যান্সার হয়ে যাবে ডি এরটা। ঠিক। তারপরে আসছে শস্যূর্ধ্বগহ, এই স্থলে সন্ধি বিচ্ছেদ করলে হয়। তাহলে শশী ঊর্ধ্বগহ, তাহলে এখানে যদি দেখি আমার সব জায়গাতেই শশী ঊর্ধ্বগহ আছে, কিন্তু যেটা করেছে সেটা হ্রস্বই দীর্ঘইকারের খেলা খেলেছে। কেন? শশী এখানে দীর্ঘইকার আছে, ঊর্ধ্বগহ এখানে আবার হস্য আছে, এখানে দীর্ঘইকার আছে, এখানে দীর্ঘ উকার আছে, এখানে হস্যইকার আছে, এখানে দীর্ঘ উকার আছে, এখানেও হস্যই, এখানেও হস্য, মানে কোথাও হ্রস্ব আছে, কোথায় কি আছে? দীর্ঘ আছে। তাহলে এখানে দুটোই দীর্ঘ হবে, শশীতেও দীর্ঘ আর ঊর্ধ্ব বানানেও দীর্ঘ। তাহলে এখানে কি হয়ে যাবে? শশী যুক্ত ঊর্ধ্ব গাহা, তাই বি এর অ্যান্সারটা হবে, যেখানে দুটোই দীর্ঘ থাকবে। যদি অন্য অপশনও থাকে তোমাদের অন্য সেটে সিরিজে, তাহলে জানবে যেটাতে দীর্ঘ আছে সেগুলোই হবে। শশীর দীর্ঘ ইকার আর ঊর্ধ্ব গাহাতেও দীর্ঘ উকার যেটা হবে সেটাই হবে আমার অ্যান্সার। ঠিক। এটা ইকোই অনুচ্ছেদ অনুসন্ধি হয়েছে, সিম্পল একদম। তারপরে আমাদের নেক্সট ব্যাকরণের প্রশ্ন আসছে, আ হয়ে মানে আং পূর্বক হয়ে ধাতুর আত্মনেপদ হলে তার অর্থ কি হয়? তাহলে এখানে যদি দেখি যে আং পূর্বক হয়ে ধাতুর আত্মনেপদের সূত্রটা কি, তাহলে আমরা বুঝে যাব। সূত্রটা হচ্ছে স্পর্ধায়াম আনহ। কি সূত্র? স্পর্ধায়াম, স্পর্ধা, স্পর্ধা মানে কম্পিটিশন, প্রতিযোগিতার জন্য। তাহলে এখানে যে আহ্বান করা হচ্ছে প্রতিযোগিতা করার জন্য, তাই সাধারণভাবে আহ্বান না, সাধারণভাবে মোটেও নয়, প্রতিযোগিতা করার জন্য। বিনীতভাবে আহ্বান না, ভোজনের জন্য না, কিন্তু জয়ের ইচ্ছার জন্য স্পর্ধাপূর্বক আহ্বান করা, মানে যখন কোনো প্রতিযোগিতায় জেতার বাসনা নিয়ে যখন আহ্বান করা হয় সেটাই, যেমন আয় তোকে দেখে নেব, এইরকম একটা ব্যাপার আর কি। তাহলে সেখানে 20 বি অ্যান্সার হবে, জয়ের ইচ্ছায় স্পর্ধাপূর্বক আহ্বান করা। ঠিক। এরপরে আসছে দেবহ যুক্ত ঋষিহি, এই স্থলে সন্ধিযুক্ত রূপটি হলো দেবার্ষিহি, দেবঋষিহি, দেবঋষিহি, দেবার্ষিহি। এই সন্ধিটার মানে সন্ধিটা কঠিন নয়, এখানে টুইস্টটা যেখানে আছে অনেকেই বিসর্গটা খেয়াল করবেন। এটা দেবযুক্ত ঋষিহি নয়, দেবহ যুক্ত ঋষি, তার মানে এটা অসন্ধি নয়, এটা বিসর্গ সন্ধি। তাহলে যে দেবর্ষিহি অসন্ধি করা আছে এটা কোনোভাবেই হবে না, দেবঋষি এটাও হবে না, দেবার্ষি এটাও হবে না। তাহলে আসলে পড়ে থাকছে কি বিসর্গ সন্ধি না জানলেও এখানে দেব ঋষিহি এটাই হবে, কারণ এখানে যে বিভক্তি থাকে তার লোপ হয়ে যায়। যে দেব ঋষিহি এইটা হবে, এবং সেটা হলো 21-এর সি। তাহলে এখানে শুধুমাত্র এই প্রশ্নটা তাৎপর্য হচ্ছে যদি বিসর্গ সন্ধির নিয়ম ধরে দেখি একদম সিম্পল সন্ধি, এখানে কোনো টুইস্ট নেই। টুইস্টটা হচ্ছে অচ্ছন্দির সঙ্গে, যে অনেকেই আমরা বিসর্গটা খেয়াল করব না, তার ফলে আমরা অচ্ছন্দির দিকে চলে যাব। এটাই এই প্রশ্নটার উদ্দেশ্য। তারপরে 22-এর যে প্রশ্নটা আমরা পাচ্ছি, ঋত্বিক আত্মনে, তাহলে এখন কি হবে? ইজ্জতে, ইজ্জতি, ইয়জতি, ইয়জতে। তাহলে এখন যদি ভালো করো ঋত্বিক, তাহলে এটা প্রথমা আছে এবং এটা কর্তাই প্রথমা। তাহলে ঋত্বিক মানে যাজক, আত্মনে নিজের জন্য। তাহলে এখানে যেহেতু এটা কর্তৃবাচ্য,
তাই ইজ্জতে ইজ্জতি, ইজ্জতের তো কোনো গল্প নেই, ইজ্জতি তো হয়ই না। আর ইজ্জতে কর্মবাচ্য হলেও সেটা এখানে হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইয়াজাতি হবে না ইয়াজাতে হবে। তাহলে এখন এখানে আত্মনি আছে, তার মানে ক্রিয়াফলটা কর্তৃগামী। তাহলে এখানে ইয়াজাতে এটা অ্যান্সার হবে। কোনটা? কর্তৃ, যদি ক্রিয়ার ফলটা কর্তৃগামী হয় তাহলে সেখানে কি হয়? আত্মনেপদ হয়। এবার এখানে একটা সমস্যা বা কেউ একটা আক্ষেপ করতে পারে যে ইয়াজাতিটাও অ্যান্সার হতে পারে। কেন হতে পারে? একটা প্রশ্ন আছে, বিভাষা উপপদেন প্রতীয়মানি। তার মানে হচ্ছে উপপদের দ্বারা যদি, মানে উপপদ মানে যেমন কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, তেমন পদস্য সমীপম উপপদম। কোনো যদি কাছে এমন কোনো পদ থাকে, বাক্যটাতে এমন কোনো পদ থাকে যার দ্বারা অলরেডি বোঝা যাচ্ছে যে ক্রিয়ার ফলটা কর্তার, তখন সেখানে কম্পালসারি ভাবে আর আত্মনেপদ হয় না। যেমন ঋত্বিক ইয়াজাতে যদি এটা করতো, তার মানে কি ঋত্বিক নিজের জন্য যাগ করছে। আর ঋত্বিক ইয়াজাতি এটা বললে ঋত্বিক তার যজমানের জন্য যাগ করছে। তাই এখানে আত্মনে এই পদরা দেওয়ার ফলে এটা তো বোঝা গেল যে ক্রিয়াফলটা কর্তৃগামী, কিন্তু এর দ্বারা এটাও হয়ে গেল যে এখানে আত্মন শব্দের দ্বারা ক্রিয়াফলটা যে কর্তৃগামী সেটা বোঝানো হয়ে যাচ্ছে। তাহলে উপপদের দ্বারা যদি প্রতীয়মান হয়ে যায়, বোঝা যায় যদি যে এটা কর্তৃগামী, তখন বিকল্পে পরস্মৈ পদ হয়, আদমনে পদ যেমন হয় পরস্মৈ পদ হয়। তাই সেক্ষেত্রে এখানে ইয়জতি এটাও যদি কেউ করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভুল অ্যান্সার হবে না। তাই এখানেও একটা প্রশ্ন থেকেই গেল যে এই প্রশ্নেরও কিন্তু দুটো উত্তর সম্ভব। ইয়াজাতি এটাও সম্ভব, ইয়াজাতে এটাও সম্ভব। কেউ যদি চ্যালেঞ্জ করে যে সিটাও হবে, সেক্ষেত্রে কিন্তু সিটাও হতে পারে, কারণ এখানে সূত্রই প্রমাণ আছে। তারপর তারপরে আমাদের আসছে নিম্নলিখিত কোনটি অসত্য। তাহলে এখানে শিক্ষা, পানীয় শিক্ষা, শিক্ষা ঘ্রাণ, ব্যাকরণ মুখ, নিরুক্ত সূত্র, ছন্দ হস্ত, এটা কোনটা অসত্য কোনটা ভুল। তাহলে এখানে তো আমরা শিক্ষা ঘ্রাণম ব্যাকরণম মুখম তু ব্যাকরণম স্মৃতম শ্রোত্রম নিরুক্তম, তাহলে ছন্দ হচ্ছে পাদ, তার জায়গায় হস্ত দিয়েছে, তাই এটা অসত্য। তাহলে কোনটা অ্যান্সার হবে? ডিটা অ্যান্সার হবে। খুবই সিম্পল প্রশ্ন, এখানে টুইস্টের কিচ্ছু নেই। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন আসছে, হ্যাঁ, দা ধাতুর লট প্রথম পুরুষ বহু বচনের রূপটি হলো দদাতি, দদন্তি, দদতি এবং দদান্তি। তাহলে এখানে আমাদের দা ধাতুর প্রথম পুরুষ এক বচনের রূপ হয় দদাতি, এখানে রূপ চেয়েছে বহু বচন, তাই এটা তো কোনোভাবেই হবে না। আর দদন্তি দদান্তি এই দুটোও হয় না। তাহলে এগুলো আমাদের কি হবে? তাহলে ওই পঠন্তির অনুকরণে দদন্তি দিয়েছে, কিন্তু ওটা হবে না। কি রূপ হয়? দদতি। তাহলে এটা জাস্ট যারা ধাতুরূপ আমরা মাথায় আছে আমাদের, এটা সিম্পল আমরা ধাতুরূপ দেখে করে নিতে পারবো। তারপরে আমাদের কি আসছে ব্যাকরণের প্রশ্ন, তারপরে আসছে বিদ্যে যুক্ত ইমে, এখানে সন্ধি করলে কি বিকল্প হতে পারে? বিদ্যে যুক্ত ইমে, তাহলে এখানে এ আছে, পরে ই আছে। তাহলে দেখতে গেলে এখানে একার, তারপরে অচ থাকলে এ চয়ে বায়াব দিয়ে অই যদি হয়ে যায়, তাহলে বিদ্যা ইমে, তাহলে এটা হতে পারে বলে মনে হতে পারে। তাহলে মনে হবে বিয়েরটা হবে। আর অন্তস্থ জয় যেহেতু বিকল্পে লোপ হয়ে যায় লোপ সাকল্য দিয়ে, তাই বিদ্যা ইমে এটাও মনে হতে পারে। ঠিক আছে, যেমন আছে তেমন থেকে যাবে। দেখতে গেলে এই ডিটা আর এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই। তাহলে এখানে এই আসলে বিও হবে না, ডিও হবে না, এও হবে না। কেন হবে না? তার কারণ এখানে বিদ্যা লতা শব্দের মতো, লতা লতে, বিদ্যা বিদ্যে, তাই এখানে একারান্ত দ্বিবচন আছে। তাই ইদুদের দ্বিবচনম প্রগৃহ্যম এর দ্বারা প্রগৃহ্য সংজ্ঞা হয়ে যায়, এবং প্লুতা প্রগৃহ্যা অচিনিত্যম এর দ্বারা প্রগৃহ্য হলে সেখানে প্রকৃতি ভাব হয়ে যায়। তাই এখানে সন্ধি হবেই না, যেমন আছে তেমন থেকে যাবে। তাই এখানে অ্যান্সার হবে সি। তাহলে কি হবে? বিদ্যে ইমে, যেমন আছে তেমনই থেকে যাবে। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন আসছে, বালিকা বৃক্ষম পুষ্পম চিনোতি। বালিকা বৃক্ষম পুষ্পম চিনোতি, কি বলেছে? বাক্যটির বাচ্চান্তরিত রূপটি হয়, তার মানে এখানে বাচ্য পরিবর্তন দিয়েছে এক কথায়। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার সমস্যা কোথায়? সিম্পল বাচ্য পরিবর্তন থেকে। তাহলে এখানে সমস্যাটা হচ্ছে
যে এই যে জায়গাটা আছে, এখানে একটা কর্ম নয়, দুটো কর্ম আছে। একটা হচ্ছে মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে যেখানে গৌণ কর্মের প্রয়োগ থাকে, সেখানে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম থাকে। তাহলে নর্মালি আমরা জানি যে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কর্তায় তৃতীয়া হয়। তাহলে বালিকা তার জায়গায় বালিকয়া হবে। তাহলে এখানে আমি বালিকায়াহা আছে, তার মানে এটা কোনোভাবেই হবে না, তাহলে এটা আমি পুরোপুরি বাদ দিয়েই রাখলাম। তাহলে আমার এখন বি, সি, ডি হতে পারে। তাহলে তিনটেতেই পুষ্পম আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে চি অন্তে আছে, এখানে চি অতে আছে। তাহলে দেখো যদি ভালো করে, চি অন্তে যে বহু বচন কোথাও নেই, বৃক্ষমেও নেই, পুষ্পমেও নেই। তাহলে এখানেও আমার এটা হবে না। কারণ নিয়ম হচ্ছে কর্তায় তৃতীয়া হয়, কর্মে প্রথমা হয়, আর কর্মের পুরুষ বচন অনুসারে ক্রিয়াপদ হয়। তাহলে কর্ম এখানে কোথাও বহু বচন নেই, তাহলে এটাও হবে না। তাহলে এখন হচ্ছে বালিকয়া বৃক্ষম পুষ্পম চিয়াতে, অথবা বালিকয়া বৃক্ষ পুষ্পম চিয়াতে। এখন মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যখন দুটো কর্ম হয়, তখন উক্ত কর্মে একটাতেই প্রথমা হয়। হলে বৃক্ষে হবে, না হলে পুষ্পে হবে। এখন যদি খেয়াল করে দেখো, যদি বৃক্ষে প্রথমা বলে আমরা নির্ণয় করি, তাহলে ডি অ্যান্সার হবে। আর যদি পুষ্পে প্রথমা বলে নির্ণয় করি, তাহলে পুষ্প হবে। একসঙ্গে দুটোর কিন্তু প্রথমা হয় না। যেখানে দুটো কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম থাকে, সেখানে হলে মুখ্য কর্মে প্রথমা মানে উক্ত হবে মুখ্য কর্মটা, না হলে গৌণ কর্মটা হবে। তাহলে সেইখানে নিয়ম আছে যে 16টা ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মের বিধান করা হয়। ঠিকই সেটা যে দুহ ইয়াচ পজদণ্ড রুধি প্রচ্ছি চিব্রু শ্বাস জি মথমুষাম, এই যে 12টা ধাতু, এই 12টা ধাতুর ক্ষেত্রে কর্ম বাচ্চে গৌণ কর্ম উক্ত হয়। কে উক্ত হয়? গৌণ কর্ম। তার মানে যেটা আদতে কর্ম ছিল না, অন্য কারক ছিল, তার অবিবক্ষা করে যেটা হয় যে সেখানে। আর নি হ্রি কৃষ্বহাম, এই চারটার ক্ষেত্রে মুখ্য কর্ম উক্ত হয়। তাহলে এখানে নি হ্রি কৃষ্বহ নেই, তাই এখানে মুখ্য কর্ম উক্ত হবে না, গৌণ কর্ম হবে। তাহলে এখন এখানে গৌণ কর্মকে পুষ্প না বৃক্ষ? তাহলে আসলে যদি ভালো করে দেখো, গাছ থেকে, তাহলে আসলে গাছ অপাদান ছিল, তার অপাদান অবিবক্ষাতে কর্ম হয়েছে। তাহলে এখানে গৌণ কর্ম বৃক্ষ, সে যদি উক্ত হয় তাহলে বৃক্ষে প্রথমা হবে। তাই এখানে ডি এরটা অ্যান্সার হবে। যদি এখানে গৌণ কর্ম পুষ্প হতো, তাহলে কিন্তু এটা হয়ে যেত। তাই এখানে যেহেতু গৌণ কর্ম বৃক্ষ আর পুংলিঙ্গ শব্দ, তাই প্রথমার এক বচন এখানে। কারণ পুষ্পমটা নপুংসক লিঙ্গে, তো তাই প্রথমা করলেও পুষ্পম আর দ্বিতীয়া করলেও পুষ্পম, তাই কোনো পার্থক্য বোঝার নেই। তবু যেহেতু আমাদের গৌণ কর্ম এখানে বৃক্ষ, তাই সেখানে উক্ত হয়েছে, সেটাতে প্রথমা হয়েছে। তাই সেটা কি হয়ে গেছে? বালিকয়া বৃক্ষঃ পুষ্পম চিয়তে। বেশ ভালো প্রশ্ন এই প্রশ্নটা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে আমাদের আসছে মাতুহু নীলিয়াতে কৃষ্ণঃ। এখানে কোন সূত্রের দ্বারা অপাদান কারক হয়েছে? এটা একদম সহজ প্রশ্ন। অপাদান কারকের কতগুলো সূত্র দিয়ে দিয়েছে। বারণার্থানাম ঈপ্সিতঃ আখ্যাত উপযোগে অন্তর্ধৌ ইয়েনা দর্শনমিচ্ছতি জনিকর্তুহু প্রকৃতিহি। তাহলে বারণার্থক ধাতুর প্রয়োগই নেই, তাই এটা তো আসছেই না কোনো কারণে। আখ্যাত উপযোগে এখানেও হবে না। কেন হবে না? আখ্যাতা মানে বক্তা, উপযোগ মানে নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ। বিদ্যা গ্রহণ বোঝালে যে বক্তা তার অপাদান হয়, এখানে তো কোনো অপশনই নেই। আর জনিকর্তুহু প্রকৃতিহি, যেখানে সৃষ্টি হয় সেখানে জন্ম হয়, সেখানে প্রকৃতি যে কারণ তার হয়, তাহলে এখানে সৃষ্টির কোনো ব্যাপারই নেই। জায়ন্তে সম্পদ্যন্তে এরকম কিছু নেই। তাহলে এখানে অন্তর্ধান, যদি যার অদর্শন চাই সেইখানে কি হয়ে যায়? যার থেকে অদর্শন চাই তার অপাদান হয়ে যায়। তাই এখানে মাতু হয়ে অপাদান হয়ে গেল অন্তর্ধৌ ইয়ে না দর্শন বিচ্ছেদ। এটা খুব সিম্পল। তাহলে আমাদের 32-এর সি। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন আসছে ত্রয়ঃ মুনয়ঃ, এই বিগ্রহ বাক্যের সমাসবদ্ধ রূপটি কি হবে? তাহলে ত্রয়ঃ মুনয়ঃ, তাহলে এখন এখানে কি হবে? 1 নম্বর অপশন দিয়েছে ত্রিমুনি, বিতে অপশন দিয়েছে ত্রিমুনিহি, 3 নম্বর অপশন দিয়েছে ত্রিমুনয়ঃ, 4 নম্বর অপশন দিয়েছে ত্রিমুনি। তাহলে এখানে ভালো করে যদি দেখি, এখানে যদি অব্যয়ভাব সমাস করা হয়, সংখ্যা বংশে না, অব্যয়ভাব সমাস হলে সেখানে বিভক্তি হয় না, তাহলে সেখানে ত্রিমুনি এই রূপটা হবে। আর যদি আমরা এখানে ত্রয়ঃ মুনয়ঃ, যদি কোনো কারণে আমরা বিশেষণম বিশেষ্যেন বহুলম, এই সূত্রের দ্বারা যদি সমাস করি, কার দ্বারা? বিশেষণম বিশেষ্যেন বহুলম। যেমন আমাদের হয় যে বিশেষ্য আর বিশেষণ, তাদের মধ্যে যেমন নীলম উৎপলম নীলোৎপলম, এখানে যেমন সমাস হয়েছে,
সেরকম এখানে মনে হতে পারে যে ত্রয়াহ মুনায়াহ, এখানে এরকম একটা আক্ষেপ হতে পারে। কিন্তু এখানে আমরা জানি সংখ্যাবাচক শব্দের জন্য বিশেষ করে সেখানে আমাদের সংখ্যা বংশেন এই সূত্রটা দেওয়া আছে। তাই এখানে আমরা কোন অপশনে যাব? ত্রিমুনি এখানে আমরা যাব। যদি এখানে কেউ বিশেষণম বিশেষ্যেন বহুলাম এইটা কেউ ক্লেম করে, সেক্ষেত্রে একটা আকাঙ্ক্ষা থাকলেও থাকতে পারে যে ত্রিমুনায়াহ এটা হলো না কেন। তবুও যেহেতু এটা খুবই প্রসিদ্ধ, তাই আমরা কোন অপশনে যাব? ত্রিমুনি এখানে যাব। এখানে যদিও বংশাহাটা এটা লেখা নেই, তাই এখানে ডাউট হতে পারে, কিন্তু সেটা মানে সেটাকে যদি আমি ইগনোরও করি, সেক্ষেত্রে আমরা কি করে নেব? সেক্ষেত্রে আমরা এইখানে আমরা অব্যয় সমাস ধরব এবং ত্রিমুনি এটাকে আমরা ঠিক উত্তর বলে ধরব। ঠিক, তারপর তবু এখানে একটা ত্রিমুনায় এটা হলেও হতে পারে, এরকম একটা ডাউট থাকছেই। তারপর হিংস ধাতুর লোট প্রথম পুরুষ এক বচনে রূপটি হলো। আমাদের ব্যাকরণে আহ দুটো ধাতু আছে, যেটা হিসি ধাতু, হিসি এরকম রূপ হয় আর কি। সেখানে তার মানে যখন ইকার চলে যায় নুমাগম হয়, তারপরে দুটো জায়গাতে হিংস এরকম থাকে এবং তার দু রকমের রূপ হয়। কি রকমের? একটা রূপ হয় হিংসতু মানে হিংসতি, আর একটা রূপ হয় হিনস্তি। কি রূপ হয়? দুটো, একটা কি বললাম হিংসতি আর একটা হচ্ছে হিনস্তি। তাহলে সেখানে রূপে পার্থক্যের পিছনে কারণ হচ্ছে সেখানে গণ আলাদা, সেজন্য মানে এরকম রূপে ভেদ হয় আর কি। সেখানে এখন প্রশ্ন হচ্ছে যাই হোক না কেন দুটো যদি হিংসি থাকে, তাহলে তার এখন হিংসতি যদি হয় তাহলে তার রূপ হবে হিংসতু, আর যদি হিনস্তি হয় তার রূপ হবে হিনস্তু। তাহলে এখন হিংসতু হবে না হিনস্তু হবে? এই দুটো তো কোনোভাবেই হবে না, কারণ এক বচনে বলেছে হিংস্তহ, এটাও হবে না, হিংস্যাহা এটাও হবে না। তাহলে হলে এখন হিংসতু হবে না হলে হিনস্তু। তাহলে এখানে যদি দেখি এটাই হবে, হিংসতু এটা নেই, এটাতে হিংসন্তু, হিংসন্তু বহু বচনে হয়, তাই এটাও হতে পারে। যদি হিংসতু থাকতো তাহলে ডাউট হতো, কিন্তু হিংসন্তু আছে, এটা হবে না, এক বচনে হিনস্তু। তাই 38-এর কি অ্যান্সার হবে? বি অ্যান্সার। ঠিক, হিনস্তু। কিতান্নাহ ইহা, এটা তো কিরাতার্জুনীয় সংশৃণুতে রিলেটেড আছে বলে সংশৃণুতে স কিম প্রভু। তারপর কি আসছে? বচ যুক্ত নিয়ত, এর পরিনিষ্ঠিত রূপটা কি? তাহলে বচ যুক্ত নিয়ত এইখানে বাদ্য রূপ হবে, বদ্য হবে। তাহলে এই দুটোই বদ ধাতু থেকে হয়, বাদ্য বদ্য কোনোভাবেই হবে না, বলে বাচ্চা হতে পারে না বচ্চ হতে পারে। তাহলে যেহেতু বচ আছে, এখানে নিয়তের ন চলে যায়, উপাধ্যায় অবশ্যই কি হবে? বৃদ্ধি হবে, তাই বাচ্চ রূপ হবে। 40-এর সি বাচ্চ হবে। ঠিক, অনু বদ ত, তাহলে অনুপূর্বক বদ ধাতুর ত প্রত্যয়ে কি রূপ হয়? অনুদ্যা অনুবাদ্যা এই দুটোই হবে না, তার কারণ এগুলো তো আমাদের ল্যাপ প্রত্যয়ে আমাদের হতে পারে, অথবা আমাদের যদি ভালো করে আমরা খেয়াল করে দেখি সেখানে ক্যাপ প্রত্যয় এরকম একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু যাই হোক, ত প্রত্যয় ত তার অবশিষ্ট থাকবে না, তাই অনুদ্যা অনুবাদ্যা কোনোভাবেই হবে না। সেখানে অনুক্ত না হলে অনুদিত, তাহলে বচ ধাতু হলে সেখানে হতো অনুক্ত। এটা যেহেতু বদ ধাতু তাই রূপ হবে অনু উদিত। তাহলে এখানে উ আর উ যোগ করে অনুদিত। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? 41-এর ডি। তারপরে আসছে বহুলা ইষ্ঠন, এর পরিনিষ্ঠিত রূপটি হলো। তাহলে বহুলা ইষ্ঠন এখানে কি রূপ হবে? ভূইষ্ঠ হবে, বমহিষ্ঠ হবে, বলিষ্ঠ হবে, বর্ষিষ্ঠ হবে। তাহলে বহু থেকে ভূইষ্ঠ হয়, বহু নেই বহুল আছে, তাই এখানে বমহিষ্ঠ রূপ হবে। বহু থেকে ভূইষ্ঠ হয়, বল থেকে বলিষ্ঠ হয়, আর বর্ষ থেকে বর্ষিষ্ঠ বর্ষিয়ান বর্ষিষ্ঠ হয়। তাহলে এখানে বমহিষ্ঠ রূপ হবে 42-এর বি, বমহিষ্ঠ। এরপরে আসছে আহিত আগ্নিহি, এর বিকল্প রূপটা কি? অগ্নাহিত, আহিতাগ্নি, অগ্ন্যাহিত, অগ্ন্যাহিত। তাহলে এখানে আহিতাগ্নি, এখানে বহুব্রী সমাস আছে। বহুব্রী সমাসের একটা পূর্ব নিপাতের ক্ষেত্রে বাহিত আগ্নেয়াদিশু একটা সূত্রে আহিত অগ্নি এসবের ক্ষেত্রে পূর্ব নিপাতটা বিকল্পে হয়। তার মানে আহিত শব্দেরও পূর্ব নিপাত হতে পারে, অগ্নি শব্দেরও পূর্ব নিপাত হতে পারে। তাহলে এখানে আহিত আগ্নি আহিত পূর্ব নিপাত আছে, তার মানে এর বিকল্পের রূপে অগ্নির পূর্ব নিপাত হবে। তাহলে অগ্নি কার কার শুরুতে আছে? এই তিনটের, এটা আহিত আগ্নি আছে, এটা কোনোভাবেই হবে না। এবারে সন্ধি কে অগ্নিযুক্ত আহিত,
ইকার ইকো ইয়ন হচ্ছে ইয়ন হবে, অগ্ন্যাহিত, তাহলে অগ্নাহিত হবে না, এখানে ইয়ন নেই। এখানে অগ্ন্যাহিত এখানে আছে, কিন্তু এখানে হিটা দীর্ঘ ইকার, তাই এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে সি, অগ্ন্যাহিত। ঠিক। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন আসছে, রাজনী ইবা আচরতি। তাহলে এখানে এক কথায় প্রকাশ করলে কি হবে? রাজায়তে, রাজন্যতি, রাজকীয়তি, রাজীয়তি। তাহলে এখানে আচার অর্থে এখানে রাজীয়তি যেটা, যেই জায়গাটা, এটা হবে না। তার কারণ হচ্ছে এখানে ওই ক্যাচ প্রত্যয়, এবং সেটা ইচ্ছতি অর্থে যে ক্যাচ, সেই ক্ষেত্রে রাজীয়তি রূপটা হয়। এইখানে অ্যান্সারটা হবে রাজন্যতি। এখানে ক্যাং হবে না, ক্যাং হলে আদমনেপদ হতো, রাজায়তের একটা ব্যাপার ছিল, এখানে কিন্তু সপ্তমী দিয়েছে। অধিকরণা চেতি বক্তব্যম, একটা বার্তিক আছে যে অধিকরণ থেকেও হয়, তারপরে সেখানে অধিকরণ অর্থে বিকল্পে কি হয়? ক্যাচ প্রত্যয়, ক্যাং হয়ে গেলে তো আদমনেপদ হয়ে যেত, তাই এখানে রাজন্যতে এই রূপটা হবে। আর রাজায়াতে এই রূপটাও কিন্তু আমাদের হবে না, কারণ রাজায়াতে এই রূপটা আমরা কখন পাবো? যদি রাজা ইব আচরতি এরকম হতো, ক্যাং প্রত্যয়, কর্তুহু ক্যাং, এটাও হবে না। তাহলে এখানে আমার অ্যান্সার হবে বি এরটা, রাজন্যতি। আর রাজকীয়তি এটাও হবে না, তাহলে আমার অ্যান্সার হবে বি। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন, হ্যাঁ, শ্রিয়ার্থ, এটির বৈকল্পিক রূপটি কি? তাহলে এখানে সন্ধি হয়েছে কি শ্রিয়ই যুক্ত অর্থ, এটা প্রশ্ন। তার সন্ধি করে ওই কার্যে আয় হয়ে শ্রিয়াই অর্থ, এটা হয়েছে। বিকল্পে অন্তঃ লোপ হয়ে যায়, তাহলে শ্রিয়া অর্থ, তাহলে এটা হবে। এখানে শ্রিয়া অর্থের পরে আবার সন্ধি করে শ্রিয়ার্থ করে, এটা হবে না। এটা তো মানে এটা তো সন্ধির পূর্বে, সন্ধিতে এখানে হয়নি। আর শ্রী অর্থ এটাও হবে না। তাহলে এখানে কোনটা হবে? শ্রিয়া অর্থ। এখানে অন্তঃ বিকল্পে লোপ সাকল্যের সাথে লোপ হয়ে যায়, তার ফলে অ পড়ে থাকে শ্রিয়া অর্থ, তাই না? লোপ সাকল্যের সাথে লোপ করলে একটা, না করলে আরেকটা। তারপরে আমাদের, হ্যাঁ, রূপবান এই স্থলে কোন অর্থে মতু প্রত্যয় যুক্ত হয়েছে? তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে আমাদের মতুপের জন্য আমাদের কটা অর্থ আছে? সেখানে আমাদের মতুপের জন্য 6টা অর্থ আছে। এটা খুব প্রসিদ্ধ কারিকাই আছে, ভূমনিন্দা প্রশংসাসু নিত্যযোগেতি সায়নে সংসর্গে অস্তি বিবক্ষায়াম ভবন্তি মতুবাদয়ঃ। তাহলে এখানে রূপবান আছে, তাহলে কোনটা হবে? নিন্দা, অতিশয়, অতিশয়, আধিক্য, প্রশংসা। তাহলে প্রশংসা অর্থে এখানে কেন? রূপবান, রূপ তো সকলেরই আছে, কালো হোক সাদা হোক যাই হোক, সকলের রূপ আছে। তাহলে রূপবান বিশেষ করে যাদের প্রশংসার যোগ্য রূপ, তাকেই রূপবান বলে। প্রশস্তম রূপম অস্য অস্তি ইতি রূপবান। তাহলে এখানে প্রশংসা অর্থে হয়েছে। আত্মানম কবিম ইচ্ছতি, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে সিম্পল ক্যাচ প্রত্যয় হবে, তাহলে তার ফলে এখানে কবিয়তি এরকম রূপ হয়ে যাবে, আত্মানম কবিম ইচ্ছতি। তাহলে এখানে নাম ধাতু রূপ তো এই দুটোই আছে, এই দুটো তো নাম ধাতু রূপ নয়, তাই দুটোকে আমরা বাদ দিলাম। তাহলে এখানে কবিয়তে তো এখানে ক্যাচের কোনো ব্যাপার নেই, ইচ্ছতি অর্থে ক্যাচ বা কাম্যাচ হয়, ক্যাং তো আর হয় না, তাই এটাও হবে না। তাহলে কবিয়তি এটা অ্যান্সার। আস ধাতুর লং লকার উত্তম পুরুষ এক বচনে, উত্তর কি হবে? আসম, আস্ত, আসিত, আসি। এখানে আস ধাতুর প্রশ্ন দিল, আসম এইসব দেখে উত্তম পুরুষ এক বচনে মনে হতে পারে। আসলে আমার আস ধাতুর সঙ্গে অস ধাতুর কনফিউশনে চলে যেতে পারে। এখানে অস নেই, অস ধাতুর রূপ হয় অস্তিস্তহ সন্তি। আস ধাতু আদমনেপদ, আসতে এরকম রূপ হয়। তাহলে এখানে কোনোভাবেই আসম রূপ হবে না, সেটা তো অস ধাতুর হয়। আসি তো অস ধাতু, তাহলে এই দুটো বাদ যাচ্ছে, পড়ে থাকছে আস্ত আর আসি। তাহলে আস্ত হচ্ছে আস ধাতুর লং লকার প্রথম পুরুষ এক বচন, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে আসি। তাহলে 54 ডি, আস ধাতুর লং লকার উত্তম পুরুষ এক বচনে হবে আসি। এরপরে আসছে শুশ্রূষস্ব, এই পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর। এটা ব্যাকরণেরও প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলেরও প্রশ্ন। কারণ অভিজ্ঞানে কালিদাস বল চতুর্থ অঙ্কে শুশ্রূষস্ব গুরুন। তাহলে এখন যাই হোক, তাহলে সেখানে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে কি পাবো? তাহলে এটা অবশ্যই সন প্রত্যয় আনতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই ইয়ং যেগুলো আছে সেগুলো তো আমরা প্রথমেই কি করে দেবো? বাদ দিয়ে দেবো। তাহলে সি আর ডি চলে গেল। এখন তাহলে সন লোড মধ্যম পুরুষ এক বচন দুটোতেই আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শ্রু হ্রস্ব উকার হবে না দীর্ঘ উকার হবে? তাহলে শ্রু ধাতু হ্রস্ব উকার, দীর্ঘ উকার নয়। যদিও সুশ্রু এখানে দীর্ঘ উকার দিয়েছে বলে আমাদের ডাউট হতে পারে, কিন্তু এখানে ধাতুটা আসলে কি হবে? শ্রু ধাতু হবে, হ্রস্ব উকারান্ত। তার ফলে
এই 55 এ অ্যান্সার হয়। ভৃত্যঃ কার্যাৎ বিরামতে বিরম্যতি বিরমতি বিরমতে। তাহলে এখানে বিরামতে এটা তো কোনোভাবেই আসছে না রামতে রূপটা। তাহলে এখন এখানে এটা আসলে আদমনেপদ পরস্মৈ পদের ব্যাপার, আদমনেপদ হবে না পরস্মৈ পদ হবে। তাহলে এখানে বিরমতি হবে, কারণ সূত্রই আছে ব্যাং পরিভ্যো রামঃ, তার দ্বারা বি আং পরি এগুলো থাকলে কি হয়ে যায়, আত্মনেপদ হয়ে যায়, সরি পরস্মৈ পদ হয়ে যায়। তাই এখানে বিরমতি এই রূপটা হবে, বিরমতে হবে না, বিরম্যতিও হবে না। তাহলে 56 সি। তারপরে আমাদের ব্যাকরণের প্রশ্ন আসছে, হ্যাঁ 59টা আসছে, গুরুহু শিষ্যম ধর্মম ব্রুতে। এখানে কোন সূত্রের দ্বারা কর্মকারক হয়েছে? তাহলে এখানে ওই একই মুখ্য কর্ম আর গৌণ কর্ম দুটো আছে। ওই যে বলেছিলাম যে তোমার কি ছিল কারিকাটা আমাদের, আহ অকথিতম চয়ের দুহইয়াচ পচদণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু, ব্রু ধাতু আছে। তাহলে এখানে শিষ্য হচ্ছে গৌণ কর্ম, ধর্ম মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্ম কিন্তু অকথিতম চ দিয়ে হবে না, তাই অকথিতম চয়ের কোনো গল্প নেই। দীপ ধাতুর প্রয়োগই নেই, দিবক কর্মচয়ের কোনো গল্প নেই। তথায়ুক্তম চানিপসিতম এটা তখনই লাগে হলে উদাসীন হতে হবে, না হলে দৃশ্য হতে হবে, এরও গল্প নেই। তাহলে পড়ে রইল কে কর্তুর ইপ্সিততম কর্ম, এটা এর জন্য দিয়েছে অকথিতম চয়ের সঙ্গে আমরা যাতে কনফিউজড হই। অ্যান্সার হবে 59 এ, কর্তুর ইপ্সিততম কর্ম গুরুহু শিষ্যম ধর্মম ব্রুতে। তাহলে উত্তর হলো কর্তুর ইপ্সিততম কর্ম। সম্পদ এখানে কোনটা হবে, ইয়ম অয়ম ইদম এষ। আসলে এই শব্দটা লিঙ্গ নির্ণয় করতে দিয়েছে। সম্পদ শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে এর অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে এখানে তার লিঙ্গ নির্ণয় করতে দিয়েছে। তার সঙ্গে অধর শব্দের কোনখানে কি রূপ লিঙ্গটা হয় এর সঙ্গে মানে রূপটা হয়, শব্দ রূপেরও প্রশ্ন হয়ে গেছে একসঙ্গে। তাহলে এটা যেহেতু স্ত্রীলিঙ্গে, তাহলে আমাদের অধর শব্দের স্ত্রীলিঙ্গে আমাদের কি রূপ হয়ে যায়, অধর শব্দের আমাদের স্ত্রীলিঙ্গের রূপ হয়ে যায় ইয়ম। তাহলে আমার কি অ্যান্সার হবে, ইয়ম সম্পদ। ক্যান্সার হয়ে গেল ইয়ম সম্পদ। তাহলে এই যে আমাদের এইভাবে আমরা শেষ করলাম। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে যেটা মনে হয়েছে যে এটা কোনো এর উত্তর অন্যরকম হতে পারতো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা কোনো জায়গায় যদি ডাউট থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। তবে আমাদের এই পরীক্ষাটার থেকে একটা জিনিস আমরা বুঝেছি যে আমি বারবার বলেওছি আগে যখন আমরা সুযোগ পাই পড়াবার, তখনই ক্লাসেও বলি যে যখন আমরা পড়বো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তার জন্য কোনো সাজেশন হয় না। আর যখন আমরা যে কোনো জিনিস শিখবো, বিশেষ করে ব্যাকরণ, আমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, শেখার কোনো শর্টকাট নেই। আর এই প্রশ্নটা যাদের জন্য হয়েছে, যাদের একটু বেসিক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই কঠিন। এখানে কিন্তু আমরা একদম ডিরেক্ট কিছু সূত্র বা কিছু সাজেশন মুখস্থ করে গিয়ে এইরকম প্রশ্নের উত্তর দেওয়া সত্যি করেই একটু কঠিন। তবে অবশ্যই একটা যেহেতু স্ট্যান্ডার্ড পরীক্ষা, সেই পরীক্ষার দৃষ্টিতে এরকম একটা প্রশ্নপত্র অবশ্যই হওয়া দরকার। আর তার সঙ্গে এটাও বলবো, দু একটা ক্ষেত্রে যেখানে কনফিউশনের জায়গাগুলো হচ্ছে প্রশ্নে, সেক্ষেত্রেও যদি প্রশ্ন করার সময় একটু সাবধানতা অবলম্বন করা হয় তাহলে আরো ভালো হবে। সকলকে অল দ্য বেস্ট, আশা করি সকলেরই ভালো হবে। সকলকে ধন্যবাদ।